আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। কেমন যাচ্ছে দিনকাল? ঈদের পর বহুদিন পর আসলে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। তোমাদের কেমন যাচ্ছে দিনকাল? ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি। তোমাদের কেমন যাচ্ছে দিনকাল? ওয়ালাইকুম আসসালাম। একজনে বলছে যে ঈদ মোবারক। ঠিক আছে, কিন্তু ঈদ তো ভাই অনেকদিন আগেই চলে গেছে। আহ আগের ক্লাস করো নাই, এই ক্লাস কি বুঝবা? আজকের ক্লাসটা বোঝা যাবে। খুব বেশি ঝামেলার নাই। দেখতে পাচ্ছি 252 জন কিন্তু অলরেডি চলে আসছো, অনেকেই চলে আসছো। ক্লাসটা শুরু করব, খুবই ইন্টারেস্টিং হবে। নাইস। ওকে 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 ওকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আহ একজনে বলছে ভাই ঈদে দাওয়াত দেয় নাই। তোমাকে দাওয়াত দেওয়া হয়নি? কি যে বলো তুমি! দাওয়াত দেওয়া হয়েছে, তুমি তখন বাসায় ছিলে না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ঈদ কেটেছে। আচ্ছা, আজকে ক্লাস শুরুর আগে তোমাদের সাথে একজনের পরিচয় করায় দিই। কিছুদিন পরেই, হয়তোবা কালকেই, তোমাদের সাথে গণিতের একজন নতুন মেন্টর যুক্ত হবে। তোমরা সবাই একটু হাই দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, আমাদের অর্ণব আসসালামু ভাই। আলাইকুম। শুনতে কি পাচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ, আমার? শুনতে পাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে চলে আসছে। কেমন আহ আছো সবাই? চিনে ওরা আমাকে? ভাইকে কি চিনো? হ্যাঁ, হ্যাঁ, অনেকে এই যে কিন্তু বলছে দেখছি। অর্ণব স্যার। হ্যাঁ, চলে হ্যাঁ হ্যাঁ, আসে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই তোমাদের সাথে মনে হয় কালকে আমার প্রথম দেখা হতে যাচ্ছে, তাই না? হ্যাঁ আজকেই তো সারপ্রাইজ প্যাকেজটা রুমান এখানে হ্যাঁ। আনভেইল করে দিছে। সবাই সালাম দিচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার দেখা হচ্ছে ভেক্টর নিয়ে। ঠিক হুম আছে? খুবই মজার, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। ইন্টারমিডিয়েটের হুম। ম্যাথে খুব ফান্ডামেন্টাল একটা টপিক ভেক্টর। এটা নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে ভাইয়ার দেখা হচ্ছে। আজকে রোমান ভাইয়ার ক্লাসটা মনোযোগ দিয়ে করো, দেন কালকে ভেক্টর নিয়ে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আমাদের দুইজনকে একসাথে। ওকে। ওকে। তাহলে আমরা আজকে প্রোগ্রামিংটা করি। আর হ্যাঁ, ভাইয়ের সাথে তো কালকে তোমাদের ম্যাথ নিয়ে দেখা আলোচনা হবে। হবে ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে আছে। রোমান? ওকে। ঠিক আছে, তো আমরা প্রোগ্রামিং ভাষা এটা আসলে পড়ছিলাম। তো প্রোগ্রামিং ভাষার আজকে পর্ব 8। ঠিক আছে, আজকে হলো পর্ব 8। তার মানে আমরা 8টা লেকচার কিন্তু কভার করে ফেলেছি। এখন একটা জিনিস তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তোমাদের এই অধ্যায়ে যেই তোমাদের কোডিং এর যে অংশগুলো আছে, যারা পারো না বা একটু করতে তোমাদের অসুবিধা হয়, পর্ব 7 আর 8টা একটু ভালো মতো কইরো। কারণ অ্যালগোরিদম এবং ফ্লো চার্টে কিন্তু সৃজনশীলে থাকে। তো তুমি যদি এই অধ্যায় থেকে উত্তর করতে চাও, প্রোগ্রামিং এর অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট অংশটা যদি ভালো মতো করো, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে। তো এটা হলো আমার পরিচয়। এতদিন ধরে ক্লাস করতেছো, আশা করি আমাকে মোটামুটি চিনে ফেলছো। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। আর নাম তো রুমান। তোমরা রুমান বলেই চিনো, রুমান স্যার বা ভাইয়া যেটা বলো তুমি। আমরা যদি একটু সামনের দিকে যাই, তো এখানে আজকের হোমওয়ার্কে মারিয়া নামে একজন আছে। সে কি করছো? সে হোমওয়ার্কটা করছো, ঠিক আছে? ভালো মতো হোমওয়ার্কটা করছো দেখে তোমার এই যে ছবিটা কিন্তু এখানে অ্যাড করে ফেলছে। দেখছো মারিয়া আসো নাকি? মারিয়া কি আজকের ক্লাসে জয়েন করছো কিনা? তো দেখ, হাত তুলো। ঠিক আছে, তোমারটা কিন্তু এখানে চলে আসছে। ওকে। মারিয়ার জন্য অভিনন্দন, সে খুব সুন্দর মতো হোমওয়ার্ক গুলো জমা দিছিল। ঠিক আছে। ওকে, সামনে যাই। আজকে আমরা কি কি শিখবো? অ্যালগরিদম ফ্লো চার্ট। আমরা লাস্ট ক্লাসেও অ্যালগরিদম ফ্লো চার্ট নিয়ে টুকটাক ধারণা দিছিলাম। আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টটি একটু বিশদ ভাবে আলোচনা করব, কারণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মানে অংশ আর কি এই অধ্যায়ের। আহ একজনে সালাম দিয়েছে, জিজ্ঞেস করছে কেমন আছি। খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের অনেক মিস করতেছিলাম। একজন লিখছে ভাইয়া হোমওয়ার্কের যুদ্ধে হেরে গেছি। আসলে তোমরা কি বলবো বলো? তোমাদের থেকে আমি একটা কথা বলি, তোমাদের জুনিয়র ব্যাচ, তোমাদের ইমিডিয়েট জুনিয়র যারা কিছুদিন পরে কলেজে উঠবে, বিশ্বাস করবা না, তারা মোটামুটি সবাই হোমওয়ার্ক জমা দেয়। মোটামুটি সবাই হোমওয়ার্ক জমা দেয়, এবং এই হোমওয়ার্কের পরিমাণ প্রায় 300-র উপরে থাকে। আর তোমাদের থেকে মাত্র দেখা যায় যে হাতে গোনা 7 থেকে 8 জন হোমওয়ার্ক করো। বিষয়টা আসলে একটু মনে করো খুবই চিন্তার একটা বিষয়। দেখো তোমরা তাদের থেকে এক ব্যাচ সিনিয়র,
কিন্তু তোমরা কিন্তু হোমওয়ার্ক ঠিকমতো জমাদান করো না, ঠিকমতো প্র্যাকটিস করো না। কিন্তু তোমাদেরই জুনিয়র ব্যাচ যারা এখনো কলেজে ওঠে নাই, ওদের একটা কোর্স নিচ্ছিলাম অ্যাডভান্স আইসিটি, কলেজে ওঠার আগেই তুমি রেশিও ভাবো যে 300+ হোমওয়ার্ক তাদের জমা পড়ছে, কিন্তু তোমাদের থেকে আসলে আমি তেমন একটা ফিডব্যাক ভালো মতো পাই না। তাহলে দেখো তারা জীবন যুদ্ধে কতটা এগিয়ে গেছে, কিন্তু তোমরা কিন্তু তাদের সিনিয়র ছিলা। তো চেষ্টা করবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করতে ভাই হোমওয়ার্ক কই দিব? হোমওয়ার্ক তোমাদের গ্রুপ আছে না ভাইয়া? এইচএসসি 26 এর কি Q4 এর তোমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিবা। এইচএসসি 26 Q4 তোমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে তুমি হোমওয়ার্ক গুলো জমা দিবা। শুধুমাত্র হোমওয়ার্ক কেন, তুমি যে প্র্যাকটিস গুলা করাই, আমি মনে করো ক্লাসে প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ Q4, তোমরা এইচএসসি 26 এর যে Q4 যে তোমাদের আছে, ওই গ্রুপটাতে তোমরা এইচডব্লিউ গুলা জমা দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? আহ চেষ্টা করো, ঠিক আছে। ওকে, আচ্ছা অ্যাপ্রুভ করবে, কোনো সমস্যা নাই, এখন থেকে ট্রাই করো, ঠিক আছে। এবং তোমাদের নামগুলো এখানে থাকবে। তোমরা ওদের বিভিন্ন রিভিউ দেখবা যে ওদের এই যে হোমওয়ার্কের এখানে নাম দিতে দিতে ভরে যায়, ঠিক আছে, এত নাম থাকে, এবং ওরা খুবই সুন্দর করে হোমওয়ার্ক গুলা করে। ক্লাস শেষ হওয়ার মনে করো 1-2 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক চলে আসে। ঠিক আছে, তোমাদের এরকম কিন্তু উদ্যমী হতে হবে, কারণ তোমাদের সামনে কিন্তু এইচএসসি পরীক্ষা একটা সময় চলেই আসবে। তো এই তোমাদের উদ্যমী হইতে হবে, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা আমরা প্রোগ্রাম ডিজাইনে পড়ছিলাম যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যেখানে আমরা বলছিলাম অ্যালগোরিদম পুরোটাই হলো বর্ণনা নির্ভর, আর ফ্লোচার্ট কি চিত্র নির্ভর, তাই না? অ্যালগোরিদমে কি হয় বর্ণনা নির্ভর, এবং ফ্লোচার্ট কি চিত্র নির্ভর। চিত্র নির্ভরে পুরো জিনিসটা থাকে। যেমন সুনির্দিষ্ট চিত্রের মাধ্যমে সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহ। এখানেও অনেকটা ধারাবাহিক, বাট এটা হলো সুনির্দিষ্ট সমাধানের জন্য তোমার হলো এটা অনেকটা বর্ণনামূলক, ঠিক আছে, বর্ণনামূলক অ্যালগোরিদম সমস্যা সমাধানের ধারাবাহিকই কাজ করে। আর ফ্লোচার্ট কি, ফ্লোচার্ট হলো চিত্র নির্ভর, ঠিক আছে। ফ্লোচার্ট হলো চিত্র নির্ভর। আচ্ছা, ফার্স্টে একটা মনে করো যে আমাদের কি বলছে, এই যে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, আজকে আমরা অনেক প্র্যাকটিস করব, দেখি কতগুলো আমরা শেষ করতে পারি। বলছে যে বাংলাদেশ লেখাটি 12 বার প্রদর্শনের জন্য, 12 বার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো, ঠিক আছে। তো তোমার অ্যালগোরিদমটা এখানে দেওয়া আছে, এখন এই অ্যালগোরিদম দেখে ফ্লোচার্ট বানাইতে হবে। তার মানে আমার আউটপুটে থাকবে হলো বাংলাদেশ কথাটা, এবং আমার মনে করো যে 12 বার প্রদর্শন করতে হবে। তার মানে 12 বার মানে কি, গুনতে হবে। গুণনা জিনিসটাকে কাউন্টারের মধ্যে ফেলতে হয় সবসময়। ওই যে আমরা একের মান বাড়াইতে থাকি না, i ইজ ইকুয়ালস টু i+1, এভাবে করে বাড়াইতে থাকি। তাহলে আমরা যদি এখানে ধাপ দেখি, ফার্স্টে শুরু করব, আস্তে ধীরে শুরু করি। আচ্ছা, তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে ওই যে গ্রুপের লিংক দেওয়া আছে, যারা এখনো জয়েন করো নাই তারা ওই লিংকে যা জয়েন করে ফেলতে পারবা, ঠিক আছে। ওকে, তো ধাপ 1-এ হলো শুরু, ধাপ 2-তে আই চলকের মান 1 ধরি, কারণ তোমার 12 বার গুনতে হবে না, তো গুনার জন্য প্রথমে যে কোনো একটা চলক ধরে নিছি, তাহলে আই চলকের মান 1 ধরি। বুঝতে পারছি? বাংলাদেশ লেখাটি প্রদর্শন মানে আউটপুটে দেখাও। আবার আই এর মান 1 করে বাড়াই, আই এর মান 12 এর চেয়ে ছোট বা সমান হওয়া পর্যন্ত 5 নাম্বার ধাপ চালাই যাই। যখনই এইটা আর মিলবে না, তখনই 3 নং ধাপে যাব। যখনই 12 থেকে ছোট হবে তখনই কি যাব, 3 নং ধাপে যাব। আর যখন শেষ হয়ে যাবে তখন ধাপ শেষ করব। দেখো অ্যালগোরিদমটা ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি একটু ফ্লো চার্টটা আঁকে ফেলি। ধরো ফার্স্টে হলো শুরু করব, শুরুটাকে এরকম দিলাম, নিলাম, আই চলকের মান 1 ধরি, আই ইজ ইকুয়ালস টু 1 ধরি, ঠিক আছে। তারপর আর একটু নিচে গেলাম, বাংলাদেশ লেখাটি প্রদর্শন, ঠিক আছে। বাংলাদেশ
লেখাটি প্রদর্শন করি। প্রদর্শন করি, ভালো কথা। এই তো ধাপে ধাপে করে ফেলতেছি। আয়ের মান 1 বাড়াই, তারপরে কি করব, তারপরে যে আয়ের মান 1 বাড়াবো। ঠিক আছে, আয়ের মান 1 বাড়াই, তার মানে i ইজ ইকুয়ালস টু i প্লাস 1। আয়ের মান 1 করে বাড়লো। ঠিক আছে, আয়ের মান 1 করে বাড়লো। এরপরে হলো আমি একটা জিনিস চেক দিব। চেক দিতে গেলেই ডায়মন্ড শেপের মতো আনতে হয়, তাই না? ডায়মন্ড শেপের মতো আই না, আই 12 চেয়ে ছোট বা সমান কিনা, 12 চেয়ে ছোট বা সমান কিনা চেক দিতেছি। যদি সমান হয়ে যায়, মানে এটা যদি ফিল আপ ঠিক হয়, ছোট হয়, যদি এই সত্যটা মানে যে 12 থেকে ছোট বা সমান, তাহলে এখানে আসবো, ব্যাক করব। এটা হইলো যদি হ্যাঁ হয়, ভালো কথা। যদি না হয়ে যায়, ধরো না, এই সত্যটা মানতেছে না, 12 থেকে বেশি চলে আসছে, তখন যে সুন্দর মতো জাস্ট শেষ করে দেব। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার সেই ফ্লো চার্ট হয়ে গেল। আর পাশেরটা হইলো আমার অ্যালগরিদম। তুলে ফেলো, যাদের তোলার দরকার আছে তুলে ফেলো। বুঝতে পারছো? তুলে ফেলো। দেখো কত সুন্দরভাবে আমরা করে ফেলছি। আবার অনেক সময় কিন্তু আমাদের ফ্লো চার্ট দেওয়া থাকতে পারে, ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম বের করতে বলতে পারে। তো দুইটাই কিন্তু আমাদের শিখতে হবে এবং পারতে হবে। দেখতে পাচ্ছ, খুবই সহজ জিনিস। তুলে ফেলো। এটা হলো অ্যালগরিদম। ঠিক আছে, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকে, ভাইয়া আপনার এখানে অ্যালগরিদম দিয়ে দিছেন, আমি ফ্লো চার্ট বের করে দেখাইছি, এখন প্রশ্নে কিভাবে আসতে পারে? দেখো, প্রথম প্রশ্ন ধাপ, অ্যালগরিদম প্রশ্নে দেয়া থাকবে ফ্লো চার্ট বের করতে বলবে, এক টাইপের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন টাইপ, ফ্লো চার্ট দেওয়া থাকবে, অ্যালগরিদম বের করতে বলবে, সেকেন্ড টাইপের প্রশ্ন। থার্ড টাইপের প্রশ্ন কোনোটাই বলে দেওয়া থাকবে না, তোমাকে র্যান্ডমলি ফ্লো চার্টও বলতে পারে, অ্যালগরিদমও বের করে করতে পারে। তাই জিনিসটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে রাখতে হবে। বুঝতে পারছি, আশা করি এটা জিনিসটা তুলে ফেলছো। আমরা সামনের দিকে আগাই। এরপরে বলছে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তো আমরা এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে, তো তোমরা একটু ট্রাই করো তো অ্যালগরিদম দেখে দেখে ফ্লো চার্টটা করতে পারো কিনা, একটু ট্রাই করো। তোমাদের অ্যালগরিদমটা দেওয়া আছে, খুব সহজ অ্যালগরিদম, দেখো কিভাবে দিছে। সেটা হলো, তোমাদের ফার্স্টে বলছে শুরু করো। আমরা জানি শুরু করলে, আমি যদি এখন ফ্লো চার্ট আঁকার চেষ্টা করি আর কি, ফ্লো চার্ট আঁকবো। ঠিক আছে, এখন ফ্লো চার্টে ফার্স্ট হলো শুরু, তাহলে ধরো এই যে শুরু করলাম, শুরু, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, তাহলে ইনপুট এন নেই। ঠিক আছে, নিলাম। পরের ধাপে শর্ত, 3 নাম্বার ধাপটা কিন্তু শর্ত পরীক্ষা, তাই না? শর্ত পরীক্ষার কথা বলছে, তাহলে দেখবো যে এন 0 কিনা, এটা চেক করতে বলছে। অর ছাপাই, ঠিক আছে, যদি 0 হয় তাহলে অড ছাপাই। সরি, এখানে দুইটা কন্ডিশন হইতে পারে।
ওকে, একটা হইলো যে ইভেন ছাপাই আরেকটা হইলো যে অড ছাপাই বা প্রদর্শন করি, তারপরে হলো শেষ। ঠিক আছে, ধরো এখানে শেষ দিলাম। এখন এই যে এতগুলা কথা লিখছি, এবার জাস্ট আমি আমার মতো জাস্ট সাজাবো। শুরু মানে হলো ইনপুট, মানে সরি, শুরু মানে তো শুরু, এটার অনেকটা বৃত্তাকার মতো দিব, একটা অর্ধবৃত্তাকার বলা যায়, দিলাম। ইনপুট সবসময় কি হয়, ইনপুট এরকম থাকে সামান্তরিকের মতো, নিলাম। এইটা কি হয়, চেক করতে হয়, তাই না? চেক করা অনেকটা এরকম ডায়মন্ডের মতো হয়। এখন বলছি যদি এইটা হয় তাহলে ইভেন ছাপাই। ইভেন ছাপাই মানে কি, ইভেন মানে কি জোর। জোর কখন হয়, যখন 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে। তার মানে যদি হ্যাঁ হয়, তার মানে যদি হ্যাঁ হয় তাহলে এইটা হবে, যদি না হয় তাহলে এইটা হবে। ঠিক আছে, এখন এই জিনিসটাকে, আর এইটা তো মনে করো শেষ, বুঝতে পারছি? তাহলে আমরা এটাকে যদি এখন সুন্দর মতো করে লাইন দিতে থাকি, তার মানে ফার্স্টে শুরু করলাম, ইনপুট হিসেবে এন নিলাম। এন যেহেতু ইনপুট, ইনপুটে সবসময় কি থাকে, সামান্তরিক বক্স দিতে হয়। তারপরে যেহেতু আমি এখানে একটা চেক করতেছি, চেক করার সময় 2টা কন্ডিশন হইতে পারে, একটা হলো হ্যাঁ হইলে কি হবে, আরেকটা হলো না হইলে কি হবে। ঠিক আছে, না হইলে কি হবে, হ্যাঁ অথবা না, তারপরে জাস্ট শেষ করব, সেই, তাই না? দেখো খুব সুন্দরভাবে করে ফেলছে। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, একটি সংখ্যা জোড় না বিজোড়, কারণ আমরা কি জানি, জোড় সংখ্যা সব সময় 2 দিয়ে ভাগ করা লাগে। ঠিক আছে, একজন লিখছে ভাইয়া এটা ডাবল ইকুয়াল দেন, মানে সমান কিনা। আচ্ছা, তোমার কথা মতো ডাবল ইকুয়াল দিয়ে দিলাম, যদিও এটাতে তেমন একটা ভুল ধরবে না, কারণ তোমার অ্যালগোরিদম বা ফ্লো চার্টে এই জিনিসগুলা তেমন একটা ম্যাটার করে না, কারণ তুমি আসলে লিখার জন্য বর্ণনার সাপেক্ষে লিখছো যেটা, সেটা এখানে কখনো প্রোগ্রামিং এর বিষয়ে দিয়ে চলে আসে না। প্রোগ্রামিং এ যেভাবে একদম ডিটেলসে দেওয়া হয় সেভাবে আসলে এখানে করা লাগে না। তুমি ওইটা দিলেও বুঝতোই যে ভাগশেষ আসলে 0 কিনা, তুমি জাস্ট বোঝানোর খাতিরে। ভাইয়া অ্যালগোরিদম আর ফ্লোচার্ট পড়লে কি সিকিউ পাওয়া যাবে? সম্ভাবনা 90%। 2টা সৃজনশীল সাধারণত আসে প্রোগ্রামিং থেকে, একটাতে এইরকম অ্যালগোরিদম ফ্লোচার্ট, আরেকটাতে একটা প্রোগ্রামিং দেওয়া থাকে, আর আরেকটা অংশে শুধুমাত্র প্রোগ্রামিং আর সরি অ্যালগোরিদম আর ফ্লোচার্ট দেওয়া থাকে। মানে জিনিসটা হলো একটাতে তুমি মোটামুটি ধরে রাখো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আসবেই একটা সৃজনশীলে, আরেকটা সৃজনশীলে গ এবং ঘতে একটা তোমাকে কোড করতে দিবে, আরেকটা হয়তো বা তোমার যে কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট ঢুকাই দিবে। বুঝতে পারছো? তাই অ্যালগোরিদম ফ্লোচার্ট খুবই ইম্পর্টেন্ট। অড মানে কি বিজোড়, অড মানে বিজোড়। ঠিক আছে, এই অড মানে হলো বিজোড়, তুমি বাংলাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা অড মানে বিজোড়, ইভেন মানে জোড়। ঠিক আছে, ইভেন মানে জোড়। একজনের কালকে এক্সাম আছে, তার জন্য শুভকামনা। এন ভাইয়া এন এর মান দেওয়া থাকবে? দেখো অ্যালগোরিদমে তো এন এর মান বলে নাই। ঠিক আছে, এখন তোমাকে তো চেক করা লাগবে, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি। এখন এন এর মান কে গ্রহণ করবে? ইউজার দিবে। এখন ইউজার কত দিবে তুমি তো জানো না, তাই এভাবে লিখে দিতে হয় যে ইনপুট এন নেই। হ্যাঁ ভাইয়া, ক্লাসগুলা কোথায় পাবো? অ্যাপে পাবা, সবকিছু অ্যাপে আছে, অ্যাপে পেয়ে যাবা। আইসিটি এটা কত অধ্যায়? আইসিটি এটা 5ম অধ্যায়। আচ্ছা, সামনের দিকে আমরা আগাই।
একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। এটা খুবই সহজ, ঠিক আছে। এটা তোমাদের HW থাকবে, এটার খুবই সহজ, অ্যালগরিদম দেওয়া আছে, জাস্ট ফ্লোচার্টটা বের করবা, ঠিক আছে। ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, খুবই সহজ না? এটা খুবই সহজ একটা তোমাদের মনে করো ফ্লোচার্ট, এটা তোমরা আসলে তৈরি করবা। এখানে মনে করো তোমাদের অ্যালগরিদমটা দেওয়া আছে, অ্যালগরিদমটা একটু বুঝাই দিই সাথে সাথে, যাতে তোমাদের একটু সুবিধা হয়। দেখো, ধাপ 1-এ শুরু করবা, তারপরে এ চলকের একটা মান নিবা, ঠিক আছে। কারণ এ চলক নিয়ে তুমি আসলে দেখবা যে এটা আসলে ঋণাত্মক না ধনাত্মক। তো প্রথমে দেখবো এ চলকের মান শূন্যের সাথে তুলনা করবা, শূন্য সমান কিনা। যদি সমান হয়ে যায় তাহলে তো ডিরেক্টলি বলে দেওয়া যায় এর মানে আসলে শূন্য। যদি না হয় তখন 9 নং ধাপে চলে যেতে। যদি তুমি শূন্য পাওয়া যাও তাহলে 9 নাম্বার ধাপে যাও, শূন্য প্রদর্শন করো, শেষ করো, ঠিক আছে। ধাপ 4, এ চলকের মান শূন্যের চেয়ে যদি বড় হয়, ঠিক আছে, শূন্যের চেয়ে বড়, তখন কি হবে? 7 নং ধাপে যাব। 7 নং ধাপে যা এ চলকের মান ধনাত্মক তা প্রদর্শন করে, জাস্ট চেক করে দেখাবো তিনটাতেই। এই জিনিসটা খুব সুন্দর মতো অ্যালগরিদম দেওয়া আছে। প্রথম দুইটা যদি বুঝো, এইটা একদম পানির থেকে সহজ, ঠিক আছে। জাস্ট এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, কারণ তোমরা বাসায় প্র্যাকটিস করো না দেখে আরো পারো না, ঠিক আছে। প্রথম দুইটা দেখাইছি, এটা একটু HW করবা, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এর থেকে মনে করো সহজ আর হওয়া সম্ভব না। এটা যদি না পারো তাহলে সমস্যা, ঠিক আছে। খুবই সহজ জিনিস, এখানে তো অ্যালগরিদম দেওয়াই আছে। জাস্ট তিনটা তুলনা করবা, শূন্যের থেকে বড় কিনা, শূন্যের সমান কিনা, শূন্যের থেকে ছোট কিনা। যেটা হ্যাঁ হয়ে যাবে সেইটাই তুমি ডিক্লেয়ার করে দিবা। ধরো একটা সংখ্যা নিতেছো এ, ঠিক আছে, এ একটা সংখ্যা নিতেছো, এই সংখ্যা তিনটা ঘটনা ঘটতে পারে। এই সংখ্যাটা 0 সমান হইতে পারে, এ 0 থেকে বড় হইতে পারে, এ 0 থেকে ছোট হইতে পারে। দেখো তো এই তিনটা কেস ছাড়া সম্ভব। এখন যখন এই জিনিসটা শর্ত পূরণ করবে তখন হইলো কি? ঋণাত্মক। এইটা যখন পূরণ করবে তখন হইলো সমান মানে শূন্য, আর এইটা যখন পূরণ করবে তখন হইলো ধনাত্মক, ঠিক আছে। খুবই সহজ জিনিস, আশা করি পারবা। খুবই সহজ জিনিস। ঠিক আছে, খুবই সহজ জিনিস। এখানে বলছে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ঠিক আছে। এইটার যদি অ্যালগরিদম লিখতে হয়, ঠিক আছে, এটার যদি অ্যালগরিদম লিখতে হয় তখন আসলে কিভাবে চিন্তা করব? তুমি একটা জিনিস ধরো তো, র্যান্ডমলি তিনটা সংখ্যা দেওয়া আছে, মনে করো এ বি সি, তিনটা সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাগুলোর মান তুমি জানো না, জাস্ট চেক করতে পারবা, ঠিক আছে, এ বি সি। এখন তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে তুমি আসলে জানো না কোন সংখ্যাটা সব থেকে ক্ষুদ্রতম, ঠিক আছে, কোন সংখ্যাটা সব থেকে ক্ষুদ্রতম, বুঝতে পারছো? এখন এটার জন্য আসলে কি করা যায়? আমরা আসলে চিন্তা করি কেমনে করা যায়। ধরো, ধরে নিবা আমি ফার্স্টের দিকে, যেহেতু আমি জানি না কোনটা আসলে বড়, যেহেতু আমি জানি না, এই তিনটা ধরো চলক, ঠিক আছে, এই তিনটা ধরো তিনটা চলক, চলকের মধ্যে ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি জানি না যে কোনটা আসলে বড়, তো ধরে নিলাম এ বড়। ধরো ধরি এ আসলে বড়, এটা তুমি ধরে নিলে, আমি অ্যালগরিদম লিখতেছি না, তোমাদের বুঝাইতেছি, ফার্স্ট অ্যালগরিদম পরে লেখা আছে। এ বড়, এখন আমি ধরছি, আমি যে ধরছি সেটা আমি হয় সঠিক হব নাহলে ভুল হব। আমি এটা তো আন্দাজের উপর ধরছি, তাই না? দেখো জিনিসটা কত মজার, আমি আন্দাজের উপর ধরছি এ বড় হইতে পারে ছোট হইতে পারে, আমি তো জানি না ভ্যালুটা আসলে কত। এইবার আসি চেক করব, একবারে চেক করব এ বি এর থেকে ছোট কিনা। সরি, এ আমি ছোট ধরবো, তিনটের সময় ক্ষুদ্রতম সংখ্যা না, তাহলে এ ধরি, এ হলো সবার থেকে ছোট, সাপোজ এ সবার থেকে ছোট আমি ধরে নিছি, তাহলে আমার ফার্স্ট চেক করতে হবে এ বি এর থেকে ছোট কিনা, এটা চেক দিব ফার্স্টে, এটা আমি ফার্স্টে চেক দিব, এ বি এর থেকে ছোট কিনা। বুঝতে পারছি, এ বি এর থেকে ছোট কিনা, এটা হলো ফার্স্টে চেক দেওয়ার কথা, চেক দিলাম। যদি হ্যাঁ হয়ে যায়
যদি হ্যাঁ হয়ে যায় তাইলে পরবর্তীতে আরেকটা লাস্ট যেটা আছে বি এর সাথে চেক দিও। ঠিক আছে, বি এটা পাস করছে, ধরো এটা পাস করে ফেলছে, এই চেক করার ফলে ধরো এটা পাস হয়ে গেছে যে এ বি এর থেকে ছোট, তার মানে মোটামুটি বোঝা যাইতেছে এ ছোট। এবার হলো লাস্ট সি এর সাথে তুলনা করব, যদি বলে যে না সি এর থেকেও ছোট, সি এর থেকেও ছোট, তার মানে এই হইলো আসল রেজাল্ট। ঠিক আছে, পাস করে ফেলছে, আমরা যেটা ধরছিলাম সেটাই হয়েছে। এইটা এক কেস, এটা এক ধরনের কেস। সেকেন্ড কেস কি হইতে পারে? সেকেন্ড কেস হইতে পারে এ বি এর থেকে ছোট কিনা এটা আমরা করছিলাম, বাট এটা পাস করে নাই। ঠিক আছে, এটা পাস করে নাই। ঠিক আছে, এটা পাস করে নাই, এ বি এর থেকে না, বি হলো ছোট, বি হলো ছোট। ঠিক আছে, দেখা গেছে যে এর থেকেও বি ছোট, তার মানে পাস করে নাই। পাস না করলে এইবার আমি, তাহলে এইটা হলো সবার থেকে ছোট এখন পর্যন্ত, তাহলে আমি এখন চেক দেব বি কি সি এর থেকেও ছোট কিনা, বি কি সি এর থেকেও ছোট কিনা। যদি এইটা পাস করে যায়, যদি এইটা পাস করে যায়, ধরো ধরো এটা পাস হয়ে গেছে, এটা পাস করে ফেলছে যে না বি সি এর থেকেও ছোট, তাহলে বি হইলো প্রদর্শন করব। ঠিক আছে, বি হইলো প্রদর্শন করব। তাহলে কতগুলা কেস, আমি ফার্স্টে এ ধইরা নিছিলাম এ ছোট, তো ফার্স্টে আমরা চেক করছি এ বি এর থেকে ছোট কিনা। এমন হইতে পারে বি এর থেকে ছোট, তার মানে এ এখন পর্যন্ত ছোটই আছে, আমি জানি না কিন্তু ভ্যালু। এ সি এর থেকে ছোট কিনা, এ সি এর থেকে ছোট, তার মানে এ রেজাল্ট এই সব থেকে ছোট। আরেকটা কেস হইতে পারে যে এ বি এর থেকে যখন ছোট চেক করতে গেছিলাম তখন এরকম হইতে পারে না যে এ বি এর থেকে ছোট না, বি এর ছোট, তার মানে কি আর এ চেক করার দরকার নাই, এখন লাস্টে চেক করবো যে বি সি এর থেকে ছোট কিনা। যদি এটা পাস হয়ে যায় তাহলে আমি বি সব থেকে ছোট। আরেকটা কেস হইতে পারে, আরেকটা কেস কি দেখো, এ বি এর থেকে ছোট কিনা, এটা তো পাস হয় নাই আগের মতোই। ঠিক আছে, আগের মতোই পাস হয় নাই, আগের মতোই পাস হয় নাই, এ বি এর থেকে ওটা পাস হয় নাই। দেখো এটা আগের মতোই, এ বি এর থেকে ছোট, এটা পাস হয় নাই, তার মানে বি দিয়ে আবার সি দিয়ে চেক করব, এন্ড এইটাও পাস হয় নাই। ঠিক আছে, এইটাও পাস হয় নাই, তাহলে বলো তো সব থেকে ছোট কে, সব থেকে ছোট কে? এটা কম্পিউটারে দিয়ে বুঝাবা। ঠিক আছে, তোমার তো বুঝতে হবে না, কম্পিউটারে দিয়ে চেক করাবা যে এ বি এর থেকে ছোট কিনা, অ্যালগরিদম তো ওইভাবেই আসলে কাজ করে। এখন বলো তো দুইটাই যদি এরকম হয় যে এ বি এর থেকে ছোট কিনা চেক করার সময় দেখছি যে না এটা মিলতেছে না, তার মানে বি ছোট, এখন বি রে আবার সি দিয়ে চেক করে দেখছি না বিও ছোট না, তাহলে আলটিমেটলি সবার ছোট কে? সি। এই হলো তিনটা কেস হইতে পারে। ঠিক আছে, তাই তিনটা কেস হইতে পারে, এইটাকেই আমরা অ্যালগরিদমের মাধ্যমে লেখার চেষ্টা করব। ঠিক আছে, এটাকেই আমরা অ্যালগরিদমের মাধ্যমে লেখার চেষ্টা করব। আমরা যদি সামনে যাই, এই সেই অ্যালগরিদম, দেখো কত সুন্দরভাবে দিচ্ছে, দেখো অ্যালগরিদমটা দেখো এখন বুঝো কিনা। এক্সামে কম্পিউটার কই পাবা? কম্পিউটার তো না, এটা তোমার ব্রেনই একটা বড় কম্পিউটার। ঠিক আছে, তোমার ব্রেন ইউজ করে এটা জিনিসটা লিখবা। ঠিক আছে, তোমার ব্রেনই অনেক বড় কম্পিউটার। ভাইয়া খাতায় কিভাবে লিখবো? এই যে এটা লিখবা খাতায়, ভাইয়া এইটা খাতায় লিখবা, এই যে তোমার অ্যালগরিদম। ঠিক আছে, এটা তোমার অ্যালগরিদম।
এই যে তোমার অ্যালগোরিদম তো দেয়া আছে, দেখতে পাচ্ছ? এই যে তোমার অ্যালগোরিদম দেয়া আছে, তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। ঠিক আছে, খুব সুন্দর মতো অ্যালগোরিদম দেয়া আছে। ফার্স্টে শুরু করব, তিনটি সংখ্যা এবিসি এর মান নেই, ঠিক আছে, কারণ এবিসি এর মান বারবার চেঞ্জ হইতে পারে, তার মানে চলক, ঠিক আছে। তাহলে এবিসি এর মান নেই। ফার্স্টে চেক করব এ বি এর থেকে সত্য কিনা, এ বি এর থেকে সত্য কিনা, মানে ছোট কিনা। ওই যে আমরা বলছিলাম না দুইটা কন্ডিশন হয় প্রত্যেকবার, যদি হ্যাঁ হয় তাহলে আমি কি করব, 4 নাম্বার ধাপে যাব। তাহলে এ সি এর থেকে সত্য কিনা, মানে এ বি এর থেকে ছোট, তার মানে এখন এ তো ছোটই আছে, এখন সি এর থেকেও ছোট কিনা সেটা চেক করব। যখন সি এর থেকে ছোট হবে তাহলে এ প্রিন্ট করে দেবো, আর যদি না হয় তাহলে সি প্রিন্ট করবো। এইখানে যে টোটাল দেখো কয়টা কন্ডিশন আছে, এখানে দেখো টোটাল কয়টা কন্ডিশন আসলে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ নার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাই এখানে দেখো টোটাল 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওই জিনিসটাই 6টা আকারে লেখা আছে, বুঝতে পারছো? খুবই সুন্দর, এন্ড এটা পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো, এটা একটু প্র্যাকটিস করতে পারো, সহজ হলে এই টাইপের কোশ্চেন আসে। দেখতে পারো 6টা টোটাল, দেখতে পাচ্ছ, খুবই সহজ। ভাইয়া লেকচার পাবলিকেশনের বইটা পড়লে কি হবে, কি পড়তে পারো, সমস্যা নাই, যে কোনো বই পড়তে পারো, সহায়ক বই যে কোনোটা পড়লেই হবে, তোমার যেটা পড়তে ভালো লাগে, ঠিক আছে। তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। পুরোনো বই পড়লে হবে, পড়তে পারো, কোনো সমস্যা নাই। একজন লিখছে অ্যালগরিদম কি পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে, অলরেডি বলছি ভাই, অ্যালগরিদম দেওয়াও থাকতে পারে, না দেওয়াও থাকতে পারে, আবার অ্যালগরিদমটাই তোমাকে পরীক্ষার হলে লিখতে বলতে পারে, চাইতেই পারে। ফ্লোচার্টটা লিখে দেন, ঠিক আছে। আচ্ছা ফ্লোচার্টটা তোমাদের জন্য লিখেই দেই, সমস্যা কি। শুরু, ফার্স্টে কি করব, শুরু করব, ভালো কথা, এই যে শুরু, দেন হলো তিনটি সংখ্যা এবিসি এর মান গ্রহণ করি, এবিসি চলকের মান নেই, ঠিক আছে, এবিসি চলকের মান নেই। তারপর হলো ফার্স্ট চেক করা, এ এর থেকে ছোট কিনা, এইটা চেক দিলাম। হ্যাঁ হলে 4 নং ধাপে যাব, ঠিক আছে। ধরো 4 নং ধাপে আবার কি, এ সি এর থেকে সত্য কিনা, ভালো কথা, এটা হলো হ্যাঁ হইলে হবে। তারপরে হলো বি সি এর থেকে সত্য কিনা, 2 3 4, ধরো এটা আর একটা 5 নাম্বার ধাপ, ঠিক আছে, ধরো এটা আর একটা ধাপ, ভালো কথা। হুম, না হলে সি প্রিন্ট করে, দেখি এবার মিলাইতে পারি কিনা। এ বি যদি হয় হ্যাঁ হইলে তো ভালো, না হলে 5 নাম্বার ধাপে যাই। আচ্ছা 1 2, এটা আগে শেষ করি। হ্যাঁ হলে 4 নাম্বার ধাপে যাই, না হলে 5 নাম্বার ধাপে যাই, হয়ে গেল। 4 নাম্বার ধাপেরটা, এ সি এর থেকে সত্য কিনা, হ্যাঁ হলে এ প্রিন্ট করি, না হলে সি প্রিন্ট করি। আচ্ছা ভালো কথা, এখানে লিখে এ প্রিন্ট করি, না হলে ধরো সি প্রিন্ট করি, সি প্রিন্ট করি। বি কোথাও প্রিন্ট করতে বলছে? আচ্ছা ধরো বি প্রিন্ট করে, তিনটাই লিখে রাখি, যখন যেটা ইউজ করা যায় পরে মিলাই দিব না, এবং লাস্টে সবার শেষে শেষ করি। দেখি কয়টা জিনিস করা গেল। ফার্স্টে হলো এটাকে বক্সে আগে ঢুকাই, শুরু মানে
জিনিসটা এরকম, শেষ মানে জিনিসটা এরকম, এইটা হলো সামান্তরিক, এইটা তো বক্স, ঠিক আছে, সরি, এরকম আর কি। এটা আরো ভালো আঁকতে হবে, এখানে জায়গা নাই দিয়ে আমি এইটুকুর মধ্যে আঁকার ট্রাই করতেছি, তোমরা একটু ভালো মতো করার ট্রাই করবা, ঠিক আছে। প্রিন্ট করি, শেষ। এবার হলো মিলাবো সবগুলাতে। দেখি ফার্স্টে শুরু থেকে শেষ নিলাম, ফার্স্টে চেক করলাম এ বি এর থেকে ছোট কিনা, এটা চেক করব। হ্যাঁ হলে 4 নাম্বার ধাপে যাই। তাহলে ধরো এটা তো একেবারেই বেশি অসুন্দর হয়ে গেছে, তাই একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এটা নিলাম, এদিকে আসতেছে, আর এরকম দিয়ে এটাকে আটকাইছি। এখন কি বলছে, যদি হ্যাঁ হয়, ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে এ সি এর থেকে ছোট কিনা এটা চেক করব। তার মানে হ্যাঁ যদি হয় তাহলে এ সি এর থেকে ছোট কিনা এই চেকে যাইতে বলছে, 4 নং ধাপে যায়। আর যদি না হয়, তাহলে এখানে যাব। ভালো কথা, হ্যাঁ না একবার হয়ে গেল। এখন পরবর্তীতে আসি, এ সি থেকে ছোট কিনা। এইটার ক্ষেত্রে যদি হ্যাঁ হয়, তার মানে যদি হ্যাঁ হয় তাহলে এ প্রিন্ট করি, না হলে সি প্রিন্ট করি। তার মানে এখান থেকে যদি এরকম লেই, না যদি হয় তাহলে এটা প্রিন্ট করব। ভালো কথা, মিলে গেছে। পরেরটা হলো বি সি এর থেকে ছোট কিনা। হ্যাঁ হলে বি প্রিন্ট করি, হ্যাঁ হলে বি প্রিন্ট করি, যদি না হয় তাহলে এটা প্রিন্ট করি। এবং সবার শেষে এই তিনটাই এটার সাথে কানেক্টেড। দেখো কত সুন্দরভাবে জিনিসটা করেছে। প্রথমে শুরু করব, তারপরে এবিসি চলকের মান নিব, তারপরে এ বি এর থেকে ছোট কিনা সেটা যখন চেক করব, এ বি এর থেকে ছোট কিনা সেই চেকের ফলে এটা যদি হ্যাঁ হয়ে যায় তাহলে আমি চেক করব 4 নং ধাপ। তাহলে 4 নং ধাপ এটা ছিল এ সি এর থেকে ছোট কিনা। এইটা হয়ে গেলে আমি বাকিগুলো লিখছি। যখনই এটা হবে এ প্রিন্ট করে দেবো, যখন হ্যাঁ হবে এ সি এর থেকে ছোট হলে এ প্রিন্ট করে দাও, যদি না হয় তাহলে সি প্রিন্ট করো। এই যে সি প্রিন্ট করে দিছি না। আবার যদি ফার্স্টের এটা না হইতো তাহলে 5 নাম্বার ধাপে, যে এটা আমি 5 নাম্বার ধাপ ধরছিলাম, বি এর সি এর থেকে ছোট কিনা 5 নাম্বার ধাপ, যদি হ্যাঁ হয় বি প্রিন্ট করি, না হলে সি প্রিন্ট করি, এবং সবগুলো লাস্টে শেষ দিয়ে শেষ হবে। ভাইয়া হ্যাঁ অথবা না এগুলা লিখে দিতে হবে ফ্লোচার্টে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হ্যাঁ অথবা না এটা আসলে লিখে দিতে হবে, যে তুমি হ্যাঁ হইলে কোন দিকে যাবা, না হইলে কোন দিকে যাবা, এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, হ্যাঁ না, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আমার এখানে জায়গা কম দেখা আমার একটু মনে করো যে লেগে লেগে গেছে, আর তোমরা যখন খাতায় করবা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবা, যাতে পুরো পেজটা থাকে, দুইটার মধ্যে গ্যাপ থাকে, খুব সুন্দর করে করার চেষ্টা করবা, ঠিক আছে। পেন্সিল দিয়ে করার চেষ্টা করবা এগুলা, বুঝতে পারছো? এগুলাকে মুখস্থ করতে হবে? মুখস্থ করা না, তুমি নিজেই প্র্যাকটিস করতে করতে এটা পাইরা যাবা, ঠিক আছে। তো আমরা একটা ছোট ব্রেক নিব, আমাদের ক্লাস আমরা শুরু করব, একটা ছোট ব্রেক, ঠিক আছে। আমরা শুরু করব 9:55-তে আবার। একটা ছোট ব্রেক,
যাইয়া মুখে একটু পানি টানি দিয়ে আসো, আমরা তারপরে আবার শুরু করে দেবো। ঠিক আছে।
শোনা যায়? আচ্ছা বাচ্চারা দেখো তো আওয়াজ শোনা যায় কিনা, তোমরা ঠিক মতো আওয়াজ শুনতে পাচ্ছ কিনা? একজন বলছে সে অ্যাপ ডেভেলপার হবা, ভালো জিনিস, হইতেই পারো। Okay. ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি একটু প্রিভিয়াসটা একটু বলি। এখানে কিন্তু 3টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে না, এই ক্ষুদ্রতম জায়গায় কিন্তু অনেক সময় বলা হয় বড় সংখ্যাটা বা বৃহত্তম সংখ্যাটা বের করতে বলতে পারে। জাস্ট এই জিনিসটাই একটু চেঞ্জ হবে। ছোট চেক করতেছিলা, এখন থেকে বড় বড় সব চেক করবা, তাহলেই মোটামুটি একই ধরনের রেজাল্ট আসে। ঠিক আছে, একটু বাসায় করে দেখবা যে ক্ষুদ্রতম না বের করে 3টা সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যাটি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করা। আচ্ছা, লসাগু কি আমার বলতে পারবা? লসাগুর পূর্ণরূপ কি? ম্যাথ তো পড়ছো অনেক। লসাগু কি মনে হয়, লসাগুর পূর্ণরূপ কি? লসাগুর পূর্ণরূপ তো বলো দেখি। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক না, নাকি গুণিতক? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক না। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হয়, কিন্তু লসাগু মানে হলো কি লঘিষ্ঠ সাধারণ, আমি অতি সাধারণ হলো গুণিতক। ঠিক আছে, গুণিতক, ভোগ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন ধরো তোমার কাছে এরকম সংখ্যা আছে, কি সংখ্যা আছে? 3 আছে আর 6 আছে। এখন তোমরা কি আমার বলতে পারবা 3-এর গুণিতক কত কত? যেমন আমরা জানি 3 1 3, 3 2 6, 3 3 9, 12, তারপরে 3 5 15, এইভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকে। 6 এর ক্ষেত্রে 6 1 6, 6 2 12, 3 6 18। ঠিক আছে, এইভাবে করে যাইতেছে। এখন একটা জিনিস দেখো তো, এই জায়গাটাতে 3 আর 6 এর মধ্যে আমি বলছি যে বের করো, 3 আর 6 এর লসাগু বের করো। ভালো কথা, এখন কি হবে? লসাগু হবে। এখন দেখো বলছি লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, কিন্তু সাধারণ মানে কি? সাধারণ মানে কি কমন, তাই না? তাহলে দুইটার গুণিতক, গুণিতকের মধ্যে 3 1 3, 3 2 সেভাবে চলতেছে। সাধারণ কোনগুলা গুণিতক? এইটা আর এইটা, তাই না? এটা কমন, এভাবে আরো সামনের দিকে যত যাব তত হইলো কমন কমন যাইতে থাকবে, তাই না? দেখো 6 একটা কমন পাইছি, 12 একটা কমন পাইছি। এটা কিসের কমন? গুণিতকের কমন, তাই না? অনেকগুলা গুণিতকের কমন পাবো, আরো সামনে যত যাইতে থাকবো তখনও কিন্তু গুণিতকের কমন পাইতে থাকবো। এই 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 গুণিতকের অনেকগুলা কমন আমরা পাবো দুইটার মধ্যে। আর এর মধ্যে সব থেকে ছোট কে? লঘিষ্ঠ মানে ছোট, তাহলে সব থেকে ছোট কে দেখো তো। আমি সব থেকে ছোট দেখি 6, তাই না? সব থেকে ছোট কে? 6। তার মানে 3 আর 6 এর লসাগু কত হবে? লসাগু কত হবে? 6 হবে না? 6, তাই না? লসাগু কত? 6। ভালো কথা। এখন এইটা তো আমরা এরকম বের করতে পারলাম। এখন ধরো আমরা তো এই যে অ্যালগরিদম বের করব, তাই না? অ্যালগরিদম বের করব, তাহলে ধরো মনে মনে আমি ধরে নিলাম x এর মান 3, y এর মান ধরো 6। এই দুইটা ধরলাম, এটা মনে মনে ধরলাম x এর মান 3, y এর মান 6। ফার্স্টে চেক করলাম যে x
ওয়াই এর থেকে বড় কিনা চেক কইরা যেইটা বড় হবে সেইটা এল এ রাখলাম। ঠিক আছে, যেইটা বড় হবে সেটা এল এ রাখলাম। তাহলে এই হিসেবে বড় কে? ওয়াই। ওয়াই কি বড় না? ওয়াই হলো বড়, তাই তো? ওয়াই হলো বড়। এখন এটা তো রাখলাম, ভালো কথা, তার মানে বড় তো পাইছি। এখন বড় যখন পেয়ে গেছি, বড়টা সবসময় এল এ রাখবো। এল তারপরে দেখবো, চেক করব এল দিয়ে এক্স, আগে ফার্স্টে চেক করবো এক্স বা ওয়াই, এইটা আসলে নিঃশেষে 0 হয় কিনা। এল এর মান এখন কত বলতে পারবা? এল এর মান এখন 6। 3 দিয়ে যদি এল কে ভাগ করি তাহলে তো 0 হয়েই গেছে। আবার যদি দেখো এল দিয়ে ওয়াই কেও ভাগ করি, এটাও কিন্তু 0 হয়ে যাবে। তার মানে লসাগু কত? এল। ঠিক আছে, লসাগু কত? এল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা একটা কাজ করছেন যে এটা তো সহজেই হয়ে গেছে, বাট যদি এরকম না হয়ে আরেকটা জিনিস হইতো, ঠিক আছে, আরেকটা সিনারিও হইতে পারতো। কি সিনারিও হইতে পারতো? ধরো এরকম, ধরো এরকম সিনারিও হইতে পারতো 3 আর 5। এখন এটার যদি আমরা আসলে বাইর করি, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, এভাবে করে আগাইতে থাকবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 20, এভাবে করে আগাইতে থাকলো। তার মানে সব থেকে ছোট কে? সব থেকে ছোট কমন পাইছি হলো 15, তাই না? সব থেকে ছোট কমন পাইছি কত? 15। এখন সব থেকে ছোট পাইছি 15, কমন পাইছি। তাহলে এখন যদি একটু চেক করি তাহলে কি হয়? ধরো এখন চেঞ্জ করতেছে, চেক করে এটা হলো 3, এটা হলো 5। ভালো কথা, আগের মতোই চেক করতেছি এক্স ওয়াই এর থেকে বড় কিনা। ওয়াই বড়, যেহেতু ওয়াই বড় তার মানে এল এর মান এখন ওয়াই তে যাবে। তাহলে এল এর বর্তমান ভ্যালু কত? 5। এখন দেখো তো, আমি যদি এক্স রে এই জিনিসটা করি, এক্স রে যদি এটা করি তাহলে কি কখনো 0 হবে? এল এর মান তো 5, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় না। যেহেতু হয় না, তখন একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এল এর মান এক এক করে বাড়াইতে হবে। এল এর মান এক এক করে বাড়াইতে হবে। এল ইজ ইকুয়ালস টু এল প্লাস 1 করতে হবে। ঠিক আছে, এল এর মান প্লাস 1 করতে হবে। ভালো কথা, এল এর মান এইভাবে বাড়াইতে 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 এক সময় যেয়ে এল এর মান 15 হবে। এক সময় যেয়ে এল এর মান ধরো 15 হইছে। ঠিক আছে, ধরো এল এর মান 15 হইছে। এল এর মান যখন 15 হইছে, তখন এল এক্স এর ভ্যালু কত? 3 আছে। এখন দেখো ভাগশেষ 0। ভালো কথা, একটা চেক দিছি, সেকেন্ড চেকে আসছে 5 দিয়ে ভাগ করেও 0। তার মানে এল এর মান 15 এবং এটাই হলো লসাগু। এইভাবে আমাদের হলো চিন্তা করতে হবে। তার মানে ফার্স্ট হলো কি, দুইটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবলের মধ্যে সব থেকে বড় যেটা সেটাকে ধরবো, দেন মনে করো যে এইভাবে আমরা করে ফেলবো। এইটাই হলো অ্যালগরিদম নির্ণয়ের আমাদের যে ফ্লো চার্ট, সেভাবে কাজ করে। এইখানে দেখো তোমাদের খুব সুন্দর মতো এখানে দেওয়া আছে, অ্যালগরিদমটা দেখে ফেলো। এটা অ্যালগরিদমটা দেখবা, ঠিক আছে? অ্যালগরিদমটা করে ফেলবা। দেখো অ্যালগরিদমটা, দেখো বুঝো কিনা। খুবই সহজ জিনিস। প্রথমে হলো শুরু করব, তারপর ইনপুট হিসেবে দুইটি সংখ্যা,
এক্স ও ওয়াই দেওয়া হলো, এক্স এর সাথে ওয়াই এর তুলনা করব এবং বড় সংখ্যাটিকে এল চলকে রাখবো। ঠিক আছে, এক্স এর সাথে ওয়াই এর তুলনা করব এবং বড় সংখ্যাটিকে এল চলকে রাখবো। দেন এল কে এক্স দ্বারা এবং এল কে ওয়াই দ্বারা ভাগ করব, যেটা আমরা করছিলাম। যদি ভাগশেষ 0 না হয় তাহলে 7 নং ধাপে যাব। 7 নং ধাপে কি হয়, এল এর মান এক এক করে বৃদ্ধি পাইতেছে, দেন আস্তে আস্তে করতেছে, তাই না? খুব সুন্দর জিনিস। আশা করি এটা পারা যাবে। ঠিক আছে, খুবই সহজ জিনিস। দেখি আমরা একবার জিনিসটা করে ফেলার চেষ্টা করি। ফার্স্টে হলো আমরা লিখবো শুরু, তারপরে ইনপুট এক্স ওয়াই নেই, তারপরে এক্স কোনটা, এটা বড় যেটা, এটা কিনা আসলে চেক করব। চেক করে যদি হ্যাঁ হয় তাহলে এল এ এক্স বসাবো, আর না হলে এল এ ওয়াই বসাবো। এটা হয়ে গেল। এরপরে যেটা করব, এল কে আরেকটা চেক দিব। তাহলে এটা যখন হয়ে গেছে, এল এ এক্স আছে, এটা ওয়াই আছে, ভালো কথা। এরপরে হলো চেক দিব এল ভাগশেষ এবং এল ওয়াই দিয়ে যদি ভাগশেষ করি তাহলে 0 হয় কিনা। যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে হলো এল এর মান 1 বাড়াবো, আর যদি হয়ে যায় তাহলে এল ছাপাই দিব। ঠিক আছে, আর লাস্টে শেষ, শেষ এখানে দিলাম। এখন আমরা সুন্দর মতো করে বক্স করে দিই। ফার্স্টে আসি শুরু, তাহলে শুরুতে হলো এই যে এটা ইনপুট এক্স ওয়াই নিলাম, চেক করলাম দেখা আর না হয় কিনা, তারপরে আরেকটা চেক মারতে হবে আমাদের। ঠিক আছে, এরপরে দুইটা কন্ডিশন আসবে এবং সবার শেষে শেষ। তাহলে শুরু থেকে এখানে যাবে, ইনপুটে আসবে, চেক করবে, যদি হ্যাঁ হয় তাহলে এটা, যদি না হয় তাহলে এটা, হ্যাঁ হলে এটা, না হলে এটা। ওকে, এখানে আসবে, চেক করবে, যদি এটা হয়ে যায় হ্যাঁ হইলে এইটা, যদি না হয় তাহলে এইটা। এরপর এখান থেকে এখানে আবার ব্যাক করবে, বারবার এই লুপ চলতে থাকবে না হইতে থাকলে, সবার শেষে শেষ করবে যদি হয়ে যায়। খুবই সহজ জিনিস, এটা আমাদের ফ্লো চার্ট। ঠিক আছে, খুবই সহজ জিনিস। আমরা যদি আরেকবার চেষ্টা করো তাহলে তোমরা বুঝে যাবে, খুবই সহজ জিনিস। আমরা যেভাবে অ্যালগরিদমটা লিখছিলাম, এখানে যেভাবে আমরা চিন্তা ভাবনা করছিলাম, সেইভাবেই আমরা এখানেও বাস্তবায়ন করে দেখাইছি। ঠিক আছে, খুবই সহজ জিনিস, আশা করি পারবা। তাহলে লসাগুর ক্ষেত্রে যত ধরনের সমস্যা আছে তোমরা আই গেস করে ফেলতে পারবা, খুবই সহজ জিনিস। তোমাদের যদি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে দুটি ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য কি কি লাগে। ঠিক আছে, অ্যালগরিদম লাগবে, ফ্লোচার্ট লাগবে। ঠিক আছে, শুরু ইনপুট এক্স ওয়াই নিব, হ্যাঁ না লিখবো, যে যেটা বড় সেটাকে আমরা এলে রাখবো, যেটা বড় সেটাকে আমরা এলে রাখবো, দেন বাকিটা আমরা সুন্দর মতো করে ফেলবো। দেন এল এর মানটা আমরা দেখবো যে দুইটা দ্বারাই ভাগশেষ 0 হয় কিনা, যদি 0 হয়ে যায়
তাহলে ওইটাই এল, ওইটাই লসাগু। আর যদি না হয় এল এর মান আস্তে আস্তে বাড়াইতে থাকবো, বাড়াইয়া আবার চেক করতে থাকবো, বাড়াইয়া আবার চেক করতে থাকবো, যখনই হ্যাঁ হয়ে যাবে তখনই ওইটাই লসাগু। কিছুই বুঝতেছি না, আমার কি আগের ক্লাস করা লাগবে? হ্যাঁ, একটু আগের ক্লাসগুলো কইরো। তাহলে এটাই অ্যালগরিদম এবং ফ্লো চার্টের যে বিষয়টা সেটা। বুঝতে পারছো? দেখো খুব সুন্দর ভাবে বুঝাইছে। এইচডাব্লিউটা আবার একটু দেখেন, তোমরা পিডিএফটা দেখে নিও ভাইয়া, তোমাদের তো ক্লাস শেষেই পিডিএফটা অ্যাপে থাকবে, তখন একটু দেখে নিও, ঠিক আছে? ক্লাস শেষেই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, খুব সহজ জিনিস। ঠিক আছে, সেই এরপরে বলছি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগরিদম। ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগরিদম বলছে। ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে, ধরো 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এই 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বুঝি? 4 থেকে আস্তে আস্তে কমতে থাকবে যতক্ষণ পর্যন্ত না 1 হইতেছে, তাই না? তাহলে এটা হলো আমাদের রেজাল্ট আসবে, তাই না? তার মানে যত সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে বারবার কমাইতে হবে, কমাইতে কমাইতে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না 1 আসে। ঠিক আছে, এই জিনিসটা করতে হবে, তাই না? তার মানে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল এর ক্ষেত্রে n ইন্টু n মাইনাস 1, এভাবে করতে 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 লাস্টে যে 1 আর কি। ঠিক আছে, এভাবে করে আস্তে আস্তে কমতেছে। আমরা এভাবে চিন্তা করতে পারি। তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এভাবেই, তার মানে আমার কি, যেই মানটা আমার n নিব, সেই সংখ্যাটা নিব, সেই সংখ্যার মান কি করতে হবে? আস্তে আস্তে কমাইতে হবে এবং পরস্পরের সাথে গুণ করতে হবে। গুণ করতে 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 যে লাস্ট পর্যন্ত যতক্ষণ মান 1 হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? আমাদের এটা করে ফেলতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? খুবই সহজ জিনিস। ওকে, এখন দেখো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফলোচার্ট। দেখো তো অ্যালগরিদম বুঝে পারো কিনা, একটু চেষ্টা করো তো। দেখো অ্যালগরিদমটা দেওয়া আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ অ্যালগরিদম থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। যত বেশি অ্যালগরিদম প্র্যাকটিস করবা তত তোমার জন্য ইজি হবে। পারলে প্র্যাকটিস করতে করতে এমনিতেই তোমার মাথার মধ্যে চলে আসবে এই জিনিসগুলা। দেখো ফার্স্টে কি বলছে, শুরু করতে বলছে, দেন তারপরে কি বলছে, ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি। ঠিক আছে, শুরু করতে বলছে ইনপুট হিসেবে n এর মান গ্রহণ করি, এটা বলছে ফ্যাক্টোরিয়াল 1 i ইকুয়ালস টু 1 এর মান গ্রহণ করি। ঠিক আছে, এই জিনিসটা করতেছে। এখন ওরা তোমাদের বইতে এখানে ওরা যেটা করছে, ওরা দেখো 1 থেকে শুরু করছে n পর্যন্ত গুণ করা। তো তুমি উল্টা কাজও করতে পারো। ঠিক আছে, তুমি একটা কাজ করতে পারো, ওরা করছে হলো 1 থেকে শুরু করে n পর্যন্ত গুণ করতে থাকবো, প্রত্যেকবার বাড়ায় বাড়ায় গুণের উপরে থাকবো। তুমি এটা মনে করো যে একজন লিখছে এটা এইচডব্লিউ দেন ভাইয়া, এটা এইচডব্লিউ দিব, আহ দিয়ে দিব নাকি? তোমরা কি পারবা এটা এইচডব্লিউ দিবা? কয়েকজনে বলতেছে ভাই এটা এইচডব্লিউ দিয়ে দেন। দেখি, তোমরা যদি বলো তাহলে এইচডব্লিউ দিব, আমি বুঝাইয়া দিব। আরো কয়েকজন যদি বলো যে এটা এইচডব্লিউ দিয়ে দিতে, তাহলে এইচডব্লিউ দিয়ে দিতে পারে, আমার সমস্যা নাই। উম, বেশিরভাগই বলতেছে না না না। আচ্ছা,
ভালো কথা। তো আমি একটা জিনিস বুঝাই দিব, তোমরা উল্টাটা করবা, ঠিক আছে? যাই হোক, উল্টাটা বলবো না, সেটা দেখো এখানে বলছে শুরু নিব, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি, ফ্যাক্টোরিয়াল 1, আই এর ভ্যালু 1 এর মান গ্রহণ করি, যদি আই ইকুয়াল টু না হয় তাহলে 5 নং ধাপে যাই, এটা করছে। এখন দেখো জিনিসটা কিভাবে হয়। ফার্স্টে হলো শুরু করব, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করব, ইনপুট এন নেই, ঠিক আছে, ইনপুট এন নেই, ভালো কথা। এরপরে কি করব, ফ্যাক্টোরিয়াল নামে একটা জিনিস নিব, যেটার ভ্যালু হবে 1, কারণ আমরা জানি গুণ করে কোথায় রাখবো, ফ্যাক্টোরিয়াল রাখবো, সেখানে এটার ভ্যালু 1 ধরে নিতেছি, ভালো কথা। এরপরে হলো চেক করব আই এর ভ্যালু কতক্ষণ পর্যন্ত আছে, এটা পর্যন্ত আছে কিনা, যদি হয় তাহলে 5 নাম্বার ধাপে যাই। 5 নাম্বার ধাপে কি আছে, ফ্যাক্টোরিয়ালের সাথে ফ্যাক্টোরিয়াল, মানে আগের যে ফ্যাক্টোরিয়াল মানে 1, ওইটার সাথে আই এর গুণ হইতেছে, ঠিক আছে, আই এর গুণ হইতেছে, আর আই এর ভ্যালু 1 বাড়াইতেছে, বুঝতে পারছি? ফ্যাক্টোরিয়াল এটা হইতেছে, তারপরে এখান থেকে আবার কি হয়েছে, যদি এটা না হয় তাহলে এখানে হলো ফ্যাক্টোরিয়াল মান ছাপাই, ঠিক আছে, এটা ছাপাই দিতেছে, পরে শেষ করতেছে। জিনিসটা দেখো এখন কিভাবে হয়, তাহলে এটা হলো সেই শুরু, ইনপুট এন্ডিং দিয়েছে, ফ্যাক্টোরিয়াল চেক করতেছি, ঠিক আছে, শেষ করতেছে। কোথায় কি হইতেছে, এই যে শুরু থেকে এখানে আসতেছি, ইনপুট নিতেছি, ফ্যাক্টোরিয়াল হইতেছে, এখানে আসতেছি, চেক করতেছি, ঠিক আছে। ধরো এটা যদি চেক করতেছি, চেক করে এটা যদি হ্যাঁ হয় তাহলে এরকম হইতেছে, না হইলে এরকম হইতেছে, এবং এখান থেকে শেষ হইয়া এইখানে আবার ব্যাক করতেছে, তার মানে এক এক করে বাড়াইতেছে, যখনই এটা ব্রোক করে ফেলবে তখন এখানে না আসবে, এবং শেষ করে আলটিমেটলি আমাদের এইটার ফ্লো চার্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এটা ফ্লো চার্ট তৈরি হয়ে যাবে। এখন একটা জিনিস বলি, সেটা হলো যে এই জিনিসটা আরেক ভাবে করা যেত, অ্যালগোরিদমও এবং তোমার ফ্লো চার্টও দুইটা আলাদাভাবে করা যেত। এখানে দেখো একটা জিনিস যদি চিন্তা করি, সেটা হলো ফ্যাক্টোরিয়ালের মান কত ধরছি, 1 ধরছি। আমরা যে যখন প্রোগ্রামিং করাইতেছিলাম, মানে কোডিং করাইতেছিলাম, তখন বলছিলাম কোনো জিনিস যদি গুণ কইরা ওই জায়গাতেই রাখো তাহলে 1 কইরা গুণ করে রাখা উচিত, তাই ফার্স্টে ইনিশিয়ালি 1 ধরে রাখছি, কারণ এখানে গুণ কইরা বারবার রাখবো। এখন আই এর মান 1 না ধইরা আমি আই এর মান n ধরতে পারতাম না, ফার্স্টেই শুরু করতেছি n দিয়ে, এটা কি ধরে রাখা যাইতো কিনা, আই এর মান n ধরতে পারতাম ফার্স্টে, n ধরে আলটিমেটলি এখানে আই এর মান +1 হইতেছে, আই এর মান আমি আলটিমেটলি এক এক করে কমাইতে থাকতাম, কতক্ষণ পর্যন্ত কমাইতাম, যতক্ষণ পর্যন্ত না আই এর ভ্যালু 1 এর সমান হয়, ঠিক আছে, আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 1 এর সমান বা বড় হয়। তো এইভাবে একটা করে রেখো তো, এখানে যেমন আই এর মান প্লাস কইরা বাড়াইছে, তোমরা একটু বাসায় প্লিজ একটু ট্রাই করো, যারা একটু ভালো চেষ্টা করো, নিয়মিত প্র্যাকটিস করো, তারা এইটা 1 থেকে না শুরু করে n থেকে শুরু করো তো, এবং এটার মান এক এক করে কমাইয়া 1 পর্যন্ত ট্রাই করো, ঠিক আছে। দেখি তোমাদের মধ্যে কে কে এই জিনিসটা করে দেখাইতে পারো আমারে, যারা করতে পারবা তারা অনেক জোস। এটা একটু ট্রাই করে দেখো বাসার মধ্যে, একটু অন্যভাবে, অ্যালগরিদম ফ্লো চার্ট দুইটাই। ভাইয়া আই এর ভ্যালু 1 বাড়াইলো কেন, কারণ
এন পর্যন্ত তোমার যাইতে হবে। একজনে জিজ্ঞেস করছো ভাইয়া এন ভ্যালু এসে ধরো তোমাকে দেওয়া আছে এন এর ভ্যালু 5, ওরা যেভাবে করছে ধরো এন এর ভ্যালু 5, তো ওরা যেটা করতেছে ফার্স্টে আই এর ভ্যালু 1 ধরছে, ঠিক আছে, আই এর ভ্যালু 1 ধরছে এবং ধরো কোথায় ফ্যাক্টোরিয়ালে ওরা এই জিনিসটা গুণ করবে, কারণ ফ্যাক্টোরিয়ালের নিজের ভ্যালু 1 ছিল, তাহলে ফার্স্টে ওরা গুণ করতেছে 1, ঠিক আছে, 1 গুণ করছে, এখন আই এর ভ্যালু একবার আইছে, একবারে এখন কত হইছে 2, পরে আরেকবার আইছে 3, এভাবে 4, এভাবে যতক্ষণ পর্যন্ত না 5 ছিল ততক্ষণ পর্যন্ত গুণ করছে, গুণ করে যেটা রেজাল্ট আছে সেটা এইটা, তার মানে এক এক বাড়ায় 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 এই যে প্রত্যেকটার গুণ হয়েছে। বুঝতে পারছো? আমরা যেমন এখানে করতাম না বড় থেকে ছোট, ওইটা তোমরা একটু বাসায় করে দেখো, একই তো জিনিস। বা এটাকে তোমরা এভাবে লিখতে পারতা না যে প্রথমেই বড়টা দিয়ে গুণ করবো, আস্তে আস্তে ছোট করতে থাকবো, ঠিক আছে, আস্তে আস্তে ছোট করতে থাকবো, দুইটাই কিন্তু করা যায়। তোমরা বাসায় ট্রাই করে দেখো। মান ছাপাই মানে কি ছাপাবো? আচ্ছা সরি, এখানে একটা ভুল করে ফেলছি, এটা হলো যে এটা তো বক্স হবে না, ঠিক আছে, এখানে একটু জিনিস, এটা হইলো যে অনেকটা এরকম হবে, ইনপুট আর আউটপুট। ছাপাই মানে হলো আউটপুট দেখাই আর কি, ছাপাই মানে আউটপুট দেখাই। দেখি তো বাকিগুলো কি ঠিক লিখছিলাম কিনা। আচ্ছা এখানেও একটু চেঞ্জেস আসবে, এগুলা হইলো একটু সামান্তরিক টাইপের হবে, ঠিক আছে, দেখি আগের গুলাও, হ্যাঁ এগুলা ঠিক আছে, সামান্তরিকের মতো দেখা যাইতেছে কিছুটা। হ্যাঁ ঠিক আছে, আগের গুলা ঠিক রাখছি। আচ্ছা এখানে একটু ঠিক করতে হবে, এটা হইলো একটু মনে করো যে কি হবে, একটু সামান্তরিক হবে, আউটপুট যেখানেই দেখাবা সেটা একটু সামান্তরিক টাইপের হবে, ঠিক আছে, আউটপুট গুলো একটু সামান্তরিক টাইপের হবে। বুঝতে পারছি, আউটপুট গুলো সবসময় এরকম সামান্তরিকে দেখাইতে হবে, ইনপুট আর আউটপুট সবসময় সামান্তরিকের মতো দেখাইতে হবে। এরপরে আছে কয়েকটি ফিবোনাচ্চি নাম্বার নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ঠিক আছে, ফিবোনাচ্চি যদি নাম্বার তোমার থাকে সেটার জন্য অ্যালগোরিদম, ঠিক আছে, আচ্ছা ফিবোনাচ্চি নাম্বার জিনিসটা আসলে কি বলতে পারবো আমরা কেউ? ফিবোনাচ্চি জিনিসটা অনেকটা এমন, ধরো 0 1, ঠিক আছে, ফার্স্টে 0 আর 1 দিয়ে ইনিশিয়ালি শুরু হয়, এখন এই 0 আর 1 যোগ করলে কত হইতেছে 1 হইতেছে, আবার 1 আর 1 যোগ করলে হইতেছে 2, 2 আর 1 যোগ করলে হইতেছে 3, 3 আর 2 যোগ করলে হইতেছে 5, 5 আর 3 যোগ করলে হইতেছে 8, এভাবে করে যে যে নাম্বারটা আসে সেইটা হইলো তোমার মনে করো যে ফিবোনাচ্চি নাম্বার, তার মানে এই দুইটার আসলে যোগ হইতেছে, যোগ হইয়া আউটপুট হইলো তোমার এখানে রাখতেছে, ঠিক আছে, আউটপুট হইলো তোমার এখানে আসতেছে, এভাবে করেই মানে পূর্ববর্তী দুইটার যোগফল তার পরবর্তীটার সংখ্যা সমান। আবার দেখো 1 আর 1 যোগ করে কত হয় 2, 2 পরবর্তী সংখ্যায় আসছে। বুঝতে পারছি, এভাবে হলে ফিবোনাচ্চি নাম্বারটা কাজ করে। তো আমাদের এইভাবেই আর কি ঠিক করতে হবে আর কি। তো আমরা যেটা করব ফার্স্টে সেটা হলো দেখো অনেকটা এরকম, ফার্স্টে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক আছে, এ ধরবো বি ধরবো, আরেকটা ভ্যালু ধরবো ধরো সি, ঠিক আছে, এইটা ধরো সি, ঠিক আছে, এটা হলো সি, এবং এ বি সি বারবার চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে, এবিসি বারবার চেঞ্জ হইতে থাকবে। দেখো তো সিতে আসতেছে আলটিমেটলি কি, সিতে আসতেছে এ প্লাস বি, তাই না, এ প্লাস বি আসতেছে সিতে, বুঝতে পারছো, এবং এরপরে এতে আসবে হলো বি এবং বিতে আসবে হলো সি। দেখো তো এই ফ্লো মানে এই ফ্লোটা বুঝতে পারো কিনা, এই ফ্লোটা যদি বুঝতে পারো তাহলে তুমি ফিবোনাচ্চির অ্যালগরিদম পেরে যাবা।
তার মানে সি হইল এ আর বি এর যোগফল। যখনই যোগ করা শেষ, এ নতুন যে এ, দেখো তো এটা তো আমি সি পেয়ে গেছি, সি যখন আমি আসলে পেয়ে গেছি, এটা তো সি পেয়ে গেছি, এটা আমার সি ধরো পেয়ে গেছি। এখন নেক্সট আমার কি হবে, এইটা হবে এ, এইটা হবে বি, এইটা হবে সি, তাই না? পরবর্তী ধাপের জন্য। তো পরবর্তী ধাপের জন্য এই যে এটা আছে, এইটা আগের বি এর ভ্যালুর সমান না, তাই এ বি এর সমান ধরছে। আবার এইটা আবার বি, বি আবার কার সমান, এই যে সিটা, সেই সি এর ভ্যালু এখানে যাবে। এভাবে করে আবার মনে করো যে বারবার রিপিট হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি চাও। এভাবে করে তুমি আসলে ফিবোনাচ্চি নাম্বার বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, ঠিক আছে? খুবই সহজ জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ট্রাই করলে পারবা। তো এইখানে মনে করো অ্যালগোরিদম দেয়া আছে, বাট এইটার এইচডব্লিউ আমি দিব, মানে এইটা ট্রাই করবা। একদম খুবই সহজ, খুবই সহজ, বাসায় ট্রাই করার জন্য এটা খুবই সহজ এবং এফেক্টিভ একটা জিনিস। তোমাদের বুঝাই দিছি কি করতে হবে। তাহলে এইটা হলে এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এফ এর মান সহজ সহ খুব সুন্দরভাবে এটা করে ফেলতে পারবা। বুঝতে পারছো? খুবই সহজ জিনিস। এরপরে কি আছে, একটি সংখ্যা প্রাইম নাম্বার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম, ঠিক আছে? তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম। প্রাইম নাম্বার মানে কি? প্রাইম মানে কি? মৌলিক সংখ্যা, ঠিক আছে না? প্রাইম নাম্বার মানে হলো মৌলিক সংখ্যা। এখন কোন সংখ্যা মৌলিক সংখ্যা কখন হয়? যদি ওই সংখ্যাটা নিজস্ব সংখ্যা, নিজস্ব সংখ্যা ওয়ান ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। দ্বারা নিঃশেষে কি হয় না? বিভাজ্য হয় না, ঠিক আছে? শেষে বিভাজ্য হয় না। এখন দেখো তো বিভাজ্য হয় না এর দুই একটা মৌলিক সংখ্যা কি হতে পারে? ধরো 7, 7 কে কি তুমি 7 আর 1 বাদে, মানে ওই নিজের সংখ্যার ওই 1 বাদে কোনটা দিয়ে ভাগ দিতে পারবা? ভাগ দিতে পারবা? পারবা না। তারপর ধরো 13, ঠিক আছে? 13 কে শুধুমাত্র 13 আর 1 ছাড়া কোন সংখ্যা দ্বারা তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারবা না। এটা হলো মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যাগুলোর জন্য তোমার কি করতে হতে পারে? এরকম অ্যালগরিদম ফ্লোচার্ট বের করতে দিতে পারে। তো এইটার মনে করো যে কি আছে, তোমাদের এই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? খুব সুন্দর জিনিস, চেষ্টা করবা এইটারও করতে, ঠিক আছে? এই যে অ্যালগরিদম, এটা তোমাদের অ্যালগরিদম দেওয়া আছে, এটা ফ্লোচার্ট করবা। এটা খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা লাস্টে দিলাম এই দুইটা খুবই সহজ, ট্রাই করলে পারা যাবে। এতক্ষণ ধরে অনেকগুলা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাইছি, এই দুইটা ট্রাই করবা বাসায়। যদি ভালো মতো বুঝে একটু সময় নিয়ে ট্রাই করো, এটা পারা গেলে তোমরা অনেক কিছু বুঝে যাবা, ঠিক আছে? তো মোটামুটি আমাদের আসলে ক্লাস শেষ। তো তোমাদের জন্য অভিনন্দন থাকবে। আর প্র্যাকটিস করবা, বুঝছো? প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের। এখন হলো অনেক প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে অ্যালগরিদম ফ্লোচার্ট আমাদের বইতে যে কটা আছে সবগুলা ট্রাই করার চেষ্টা করবা। আর তোমরা যদি বিগত বছরগুলো প্রশ্ন একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কোন টাইপের প্রশ্ন বেশি আসে, তুমি ধারণা পেয়ে যাবে। বাট অ্যালগরিদম ফ্লোচার্টে যদি তুমি একটু ভালো সময় দাও, তাহলে তোমার পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করে ফেলতে পারবে সিকিউ। তো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।